সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আসলাম অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ, তোমাদের সাথে আলাপ আলোচনা, তোমাদের কিছু জানার জন্য। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস নিয়ে আসছি। মোটামুটি আমার প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস নিই আমি, অন্য স্যারও 3টা করে ক্লাস নেয়। সেই হিসাবে তোমাদের এই অনলাইন ক্লাসে সব কিছু বাকি যে অধ্যায়গুলো ছিল সব কিছুই আমাদের শেষ হয়ে যাবে এবং তোমরা ঘরে বসে এটা দেখতে পারবে, শুনতে পারবে, জানতে পারবে। আজ আগস্ট মাস, শোকাবহ আগস্টে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারে হত্যা করেছিল এদেশের দোসর এবং পাকিস্তানি বাহিনী মিলে। আজ জাতি শোকে স্তব্ধ। সেই 15ই আগস্টের স্মরণে আজ তোমাদের সামনে আমি তাপস কুমার সাগারি, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সেই শোকাবহ 15ই আগস্টের স্মৃতি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করার জন্য। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন ও মজুরি চ্যাপ্টার করিয়েছি ইতিপূর্বে। থিওরিটিক্যাল এবং নিয়মকানুন সবগুলি তোমাদের আমি জানিয়েছি। তারপরে সেগুলো আমি রিভিউ করব এবং রিভিউ করার পরে তোমরা ম্যাথগুলো করবা। ম্যাথগুলো আমি ম্যাথ একটা করে দেবো, তারপর তোমরা সবগুলো ম্যাথ আস্তে আস্তে শেষ করবে এবং তোমাদের সমস্যাটা জানাবো। পল্লবী মহিলা কলেজ ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরেই এই অনলাইন ক্লাস নিয়ে আসছে। প্রতিটি শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে এই অনলাইন ক্লাসগুলো, সর্বোপরি আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সহ অন্যান্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রীদের কিছু দেওয়ার জন্য। সেই আলোকে আজ আমি বেতন ও মজুরি চ্যাপ্টারের অধ্যায় 7-এর খ বেতন ও মজুরি শ্রেণী একাদশ ও দ্বাদশ এর বেতন ও মজুরি কি সেটা আমি ইতিপূর্বে জানিয়েছি। বেতন মজুরির উপাদান কয়টি সেটাও জানিয়েছি। বেতন মজুরির উপাদানগুলো কি কি সেগুলোও জানিয়েছি। তাই আজ আমি একটু রিপিট করব অল্প টাইমের ভিতরে, সেটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। বেতন কাহাকে বলে এবং মজুরি কাহাকে বলে? মজুরিটা হচ্ছে একজন শ্রমিকের পারিশ্রমিক, মানে দৈনন্দিন ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে তাদেরকে যে পারিশ্রমিকটা আমরা দিয়ে থাকি বা কোম্পানি দিয়ে থাকে সেটাকে বলা হয় মজুরি। আর বেতন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের তাদের পারিশ্রমিকের বিনিময়ে, শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বেতন। অর্থাৎ বেতন একটা নির্দিষ্ট টাইম শেষে, আর মজুরি দৈনন্দিন ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে দেওয়া হয়। তাই বেতন মজুরির উপাদান হচ্ছে 3টি। একটা হচ্ছে মোট উপার্জন, একটা হচ্ছে মোট কর্তন, আর একটা হচ্ছে নিট বেতন। মোট উপার্জন থেকে মোট কর্তনটা বাদ দিলে আমরা পেয়ে যাব নিট বেতনটা। তাই মোট উপার্জন কী কী সেটা আমরা আজ আবার একটু রিভিউ করব যাতে তোমাদের মনে থাকে। মোট উপার্জন গতদিন আমি লিখেছিলাম, পড়িয়েছি এবং বুঝিয়েছি, আজ রিপিট করব। মোট উপার্জন কী কী? মোট উপার্জন হচ্ছে মূল বেতন বা মজুরি, অতিরিক্ত বেতন বা মজুরি, বোনাস, মর্গ ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, কমিশন প্রাপ্তি, ছুটির দিনের মজুরি বা বেতন, শিক্ষা ভাতা, ক্ষতিপূরণ সুবিধা, আপ্যায়ন ভাতা, ক্যান্টিন ভাতা, অন্যান্য সুবিধা। আর মোট কর্তন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে দান, কল্যাণ তহবিলে দান, যৌথ বীমা তহবিলে দান, অগ্রিম প্রদান, প্রভিডেন্ট ফান্ডে ঋণ, অগ্রিম মজুরি, মোটর গাড়ির ঋণ, পিএফের বিপরীতে ঋণ, টিফিন, জরিমানা, গৃহ নির্মাণ ঋণ এবং বিনা বেতনে ছুটি। আমরা তাহলে অর্জন এবং কর্তনগুলো আবার রিভিউ করলাম। এরপরে আমরা একটা ম্যাথে চলে আসবো। তোমাদের বইয়ের যে আমরা যে বইটা করাই সে বইয়ের অনুশীলনী 2-এর সৃজনশীল কোশ্চেন। এখানে তোমরা দেখো অনুশীলন 2-এ কি আছে।
মূল বেতন এ বি সি তিনজন ব্যক্তি, তাদের অর্জন এবং কর্তনগুলো দেওয়া আছে এবং অর্জন ও কর্তনগুলো আমি পড়ছি। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং বইটা উল্টিয়ে দেখবে। মূল বেতন এ 18,000, বি 15,000, সি 10,000। ওভারটাইম ভাতা এ 1,000, বি 700, সি ওভারটাইম নাই। বোনাস এ 2,000, বি 1,500, সি 1,000। ছুটির দিনের বেতন এ 500, বি 400, সি 300। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 45%, 45%, 45%, অর্থাৎ সবাই 45% করে। এগুলো গেল আমার অর্জনের ভিতরে। এখন কর্তনাদির ভিতরে কি আছে? আয়কর এ 500, বি 400, সি 250। প্রভিডেন্ট ফান্ড এ 1800, বি 1500, সি 1000। অগ্রিম কর্তন এ 2,000, বি নাই, সি 1500। কল্যাণ তহবিলে কর্তন এ 100, এ 200, বি 150, সি 100। করণীয় কাজ কি কি? প্রত্যেক কর্মচারী বাড়ি ভাড়া ভাতা নির্ণয় করো। খ নম্বরে উপরোক্ত তথ্যগুলো হতে মোট বেতন নির্ণয় করো। গ নম্বরে উপরোক্ত তথ্যগুলো হতে মোট কর্তন ও নেট বেতন নির্ণয় করো। তাহলে আমরা আসি যে আমাদের প্রত্যেক কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা। স্যার, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 7-এর খ পাঠের বেতন ও মজুরি চ্যাপ্টারটা করাবো। বেতন ও মজুরি অর্জন ও কর্তন ইতিমধ্যে আমরা বলেছি, এখন অঙ্কটাও পড়েছি। এখন আমরা মূল কাজে চলে আসবো। আমাদের অঙ্কের ভিতরে প্রথমে বলেছে ক নম্বরে প্রত্যেক কর্মচারী বাড়ি ভাড়া নির্ণয় করো। বাড়ি ভাড়া আছে 45%, অর্থাৎ সব কিছুই আমরা নির্ণয় করি মূল বেতনের উপর। তাহলে এ বি সি বাড়ি ভাড়া আছে এ, মূল বেতনটা আগে আমরা লিখবো। মূল বেতন এ আছে 18,000, বি আছে 15,000, সি হচ্ছে 10,000। ভালো করে দেখো, এটা আছে বাড়ি ভাড়া এ 18,000, বি 15,000, সি 10,000। তাহলে এরপরে আমার 40% বের করতে হবে, প্রত্যেকটাই 40% বের করতে হবে। অতএব আমাদের উপরে লিখে নিতে হবে বাড়ি ভাড়া ভাতা নির্ণয়। অতএব বাড়ি ভাড়া 18,000-এর 45%, 15,000-এর 45%, 10,000-এর 45%। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করি। $8,100 টাকা। 15,000 into 45%, $6,750 টাকা আর 4,500 টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী,
মূল বেতনের উপরে আমাকে সব কিছু বের করতে হবে পার্সেন্টেজ। বাড়ি ভাড়া ভাতাটা আমার 45%, সবার জন্য 45%। তারপর বাড়ি ভাড়া ভাতাটা আমরা মূল বেতনের উপরে নির্ণয় করলাম। খুব ইজি বিষয়, তোমরা খুব ইজিতেই এটা বুঝতে পারবে। তাহলে মনে রেখো 8,100, 6,750, 4,500। এখন আমরা পাঠ ক্ষয়ে চলে যাবো। অর্থ বলে যে মোট বেতন নির্ণয় করো। মোট বেতন বলতে আমরা কতটুকু বাদ দেব না, মোট অর্জনটা আমরা নেব। তাহলে মোট অর্জনটা আমার কি কি এখানে আছে, মোট অর্জন সেটা আমার দেখতে হবে। মোট অর্জন নির্ণয়। বিবরণ এ বি সি মোট অর্জন। তাহলে আমার দেখতে হবে মূল বেতন কত আছে। মূল বেতন 1 নম্বরে মূল বেতন আছে এর 18,000 টাকা, বি 15,000 টাকা, সি 10,000 টাকা। তাহলে মোট অর্জনের ভিতরে মোট বেতনটা আমার কত হয়? 25 আর 8 33, 43,000 টাকা মোট অর্জন, মোট বেতন। এবার ওভার টাইম ভাড়া, ওভার টাইম 2 নম্বর আছে ওভার টাইম। ওভার টাইম এর আছে 1,000, বির আছে 700, সি 9, 1700। বোনাস 3 নম্বর আছে বোনাস। বোনাস আছে এর 2,000, বি 1,500, সি 1,000। তাহলে 35, 4500, 4,500। ছুটির দিনের বেতন ছুটির দিনের বেতন এর 500, বি 400, সি 300, 1200। বাড়ি ভাড়া ভাতা 5 নম্বর আছে বাড়ি ভাড়া ভাতা। এর আমার বের হয়েছিল 8,100, বি বের হয়েছিল 6,750, সি 4,500। তাহলে মোট কত হয়? 0, 5, 5, 12, 13, 5, 11, 11 আর 19, 19,350। তাহলে আমার মোট আমার অর্জনটা এখন যোগ করে দিলে হয়ে যাবে। 5, 0, 3, 5, 5, 10, 17, 7 থেকে 1, 10, 14, 15, 3, 18, 8 থেকে 1, 5, 6। মোট অর্জন 68,750। মোট অর্জন 68,750। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমার মোট অর্জন কি? মূল বেতন, ওভার টাইম, বোনাস, ছুটির দিনের বেতন, বাড়ি ভাড়া, এই সবগুলো যোগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে মোট অর্জন 68,750। মনে রেখো 68,750
মোট অর্জন। এখন মোট অর্জন থেকে মোট কর্তন আমরা যদি এটাকে আলাদা করে যোগ করে দিই, প্রত্যেকজনের আলাদা আলাদা, তাও সুন্দর হয়। 6, 8 হাতে 10, আর 11, আর 19 হাতে 1, 29,600। এটা যোগ করি, 9, 5, 7, 11, 11, 16, 5, 7, 23, 3 থেকে 2, 7, 8, 8, 9, 14, 4, 1, 2, 24,350। 10 আর 11, 11, 15,800, এটা 15,800। তাহলে প্রত্যেকটারে আমরা আলাদা আলাদা করে মোট অর্জনগুলো নিয়ে নিলাম, আবার টোটালটাও একবারে পেয়ে গেলাম কত টাকা হবে 3 ধরে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই হলো আমাদের মোট অর্জন। এখানে অঙ্ক অনুযায়ী মোট অর্জন এটা। তাহলে এখন মোট কর্তনটা আমার কি হবে সেটা এখানে আমাকে বলতে, উপরোক্ত তথ্য বলে হয়তো মোট কর্তন ও নিট বেতন নির্ণয় করো। মোট কর্তন ও নিট বেতনটা নির্ণয় করতে হলে মোট অর্জন থেকে কর্তনগুলো আমরা মাইনাস করে দেব, তাহলে পেয়ে যাব নিটটা। শিক্ষার্থী, তাহলে আমরা এখন চলে আসবো গ নম্বরে, মোট কর্তন এবং নিট বেতন নির্ণয়। মোট কর্তন ও নিট বেতন নির্ণয়। শিক্ষার্থী, আমাদের মোট অর্জনটা আগে লিখে নিতে হবে। মোট অর্জন আমার হলো এই। মোট কর্তনটা আমরা এখানে বের করব। মোট কর্তন, কর্তনের ভিতরে প্রথমে আছে আয়কর। আয়কর হচ্ছে 500, 400, 250। 500, 400, 250। তাহলে 5, 9, 1150। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড 1800, 1500, 1000। তাহলে প্রভিডেন্ট ফান্ড হয় 25, 33, 43। মোট প্রভিডেন্ট ফান্ড 43, 4300। অগ্রিম কর্তন, অগ্রিম কর্তনের ভিতরে আছে 2000, এ আছে 2000, বি নাই, সি আছে 1500। মোট হয় 3500। অন্যান্য তহবিল, অন্যান্য তহবিল, অন্যান্য তহবিলের ভিতরে এর আছে 200, বির আছে 150, সির আছে 100। তাহলে 450।
তাহলে এখন আমরা মোট কর্তনগুলো যোগ করব। আট 10 আর 5 15 5 থেকে 1 2050 এটা হচ্ছে 2550। এই তিনটা যোগ করলে এখন আমার মোট হয়ে যাবে মোট 0 8 8 8 5 13 3 4 2 4 তাহলে মোট কর্তন আমরা পেয়ে গেলাম। মোট কর্তন এখন আমরা যদি এটাকে একটা দিয়ে প্রকাশ করি, মোট অর্জনকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, মোট কর্তনকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, তাহলে নিট বেতনটা বের করার জন্য আমাদের এ মাইনাস বি করলে হয়ে যাবে নিট বেতন এ মাইনাস বি। অর্থাৎ এই 29,600 থেকে 4,500 আমরা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে 25,100 আর এটা হবে 22,300। এটা হবে 12,500। এখন আমরা মোটের তাহলে এখন এটা আমরা মাইনাস করি 0 5 প্রতি 5 4 আর 3 7 9 আর 9 18 5,350। তাহলে আমরা মোট কর্তন এবং নিট বেতনটা পেয়ে গেলাম। মোট কর্তন মোট অর্জন থেকে মোট কর্তনটা আমরা বাদ দিলে নিটটা আমরা পেয়ে যাব। তাহলে মোট কর্তনটা আছে আয়কর, প্রভিডেন্ট ফান্ড, অগ্রিম কর্তন, অন্যান্য তহবিল। আমাদের অঙ্ক অনুযায়ী দেওয়া আছে যেটা, এটা আমরা মোট কর্তনগুলো যোগ করলাম, মোট কর্তনগুলো যোগ করলাম, মোট কর্তনগুলো যোগ করলাম, মোট যোগ করলাম। এখন অর্জন থেকে কর্তনটা আমরা মাইনাস করলে নিটটা পেয়ে যাব, অর্জন থেকে কর্তনটা মাইনাস করলে নিটটা পেয়ে যাব, অর্জন থেকে কর্তনটা মাইনাস করলে নিটটা পেয়ে যাব, অর্জন থেকে কর্তনটা মাইনাস করলে নিটটা পেয়ে যাব। এই মোটামুটি আমার অধ্যায় 2 এর অনুশীলন 2 অধ্যায় 7 একটা অঙ্ক। এই আলোকে অনেকগুলি অঙ্ক আছে আমাদের বইয়ে, তোমাদের বাসার কাজ থাকবে আপাতত এই জাতীয় অঙ্ক 4 5 6 3 4 5 6 যতদূর পারো। এরপরে যদি আমরা অন্য কোনো অঙ্ক, আমরা 3 প্রকারের অঙ্ক বেতন মজুরি করে থাকি। একটা আছে আলাদা আলাদা করে শ্রমিকদের, আর একটা হচ্ছে মোট শ্রমিকের, আর একটা হচ্ছে তোমার ইউনিটের অঙ্ক। আপাতত আমরা আলাদা আলাদা শ্রমিকদের নিয়মে করলাম। এখন আমরা মোট শ্রমিক একত্রে করে যে অঙ্কগুলো করতে হয়, যেমন 50 বা 100 বা 60 জন শ্রমিকের যে কাজটা, সেই কাজটা আমরা এখন করব। এখন আমি তোমাদের বইয়ের সমস্যা 8 এর অঙ্কটা করব এবং বোঝাবো, তারপরে অঙ্কটা করব। তাহলে সমস্যা 8, সমস্যা 8 অঙ্কটা পড়ি আগে। একটি কারখানায় 40 জন শ্রমিক সপ্তাহে 44 ঘন্টা কাজ করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 20 টাকা। 2013 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা 64 ঘন্টা চালু থাকে। তাহলে কাজ করার কথা কত ঘন্টা? 44 ঘন্টা। 64 ঘন্টা ওভার টাইম আছে এখানে। ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরির হারে 1.5 গুণ। শ্রমিকের নিয়মিত মজুরি 40% বাড়ি ভাড়া ভাতা, 20% যাতায়াত ভাতা এবং 5% চিকিৎসা ভাতা পায়। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ড,
5% কল্যাণ তহবিলে প্রদান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ জন প্রতি 5 টাকা এবং আয়কর বাবদ 600 টাকা কর্তন করা হয়। আমাদের করণীয় কাজ প্রথমে বলছে কি, শ্রমিকদের মোট মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো। শ্রমিকদের মোট মজুরি অর্থাৎ এই 40 জন শ্রমিকের মোট মজুরিটা আমরা নির্ণয় করব। শ্রমিকের 40 জন শ্রমিক 44 ঘন্টা কাজ করে এবং ঘন্টা প্রতি তারা পায় 20 টাকা। তাহলে আমরা ক নম্বরে আসি, কি করা যায়? ক নম্বর, শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। শ্রমিকের সংখ্যা গুণ কার্যঘণ্টা গুণ ঘন্টা প্রতি পারিশ্রমিক। তাহলে এখানে শ্রমিকের সংখ্যা আছে দেওয়া 40 জন, কার্যঘণ্টা 44 ঘন্টা এবং পারিশ্রমিক পায় প্রতিজন 20 টাকা। এটা আমাদের গুণ করলে বের হয়ে যাবে। চল্লিশ গুণ 44 গুণ 20, 35,200 টাকা। 35,200 টাকা। এটা হচ্ছে শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। 40 জন শ্রমিকের 44 ঘন্টা কাজ করে, ঘন্টা প্রতি 20 টাকা করে পায়, তাহলে গুণ করলে হয় 35,200 টাকা। এখন কোশ্চেন হলো যে ওভারটাইম মজুরি নির্ণয় করো। ওভারটাইম মজুরি নির্ণয়। ওভারটাইম মজুরি নির্ণয় করতে হলে আমাকে প্রথমে দেখতে হবে কত ঘন্টা কাজ করার কথা ছিল। 44 ঘন্টা করেছে, কত ঘন্টা? 64 ঘন্টা। কতজন শ্রমিক? 40 জন শ্রমিক। তাহলে 40 গুণ 64 মাইনাস 44, ঘন্টা প্রতি পায় তো স্বাভাবিক মজুরি 20 টাকা, এখন পায় 1.5 গুণ, অর্থাৎ 40 গুণ 64 থেকে 44 চলে গেলে থাকে 20 গুণ 20-এর সাথে 1.5 গুণ করলে হয় 30। তাহলে আমার 8 4 দুগুণে 8, 3 8 24, 24,000 টাকা। 24,000 টাকা। এটা আছে আমার ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি 24,000 টাকা। মনে রেখো, ওভারটাইম মজুরি 24,000 টাকা এবং তাদের মোট মজুরি 35,200 টাকা। তাহলে আমরা এখন ক নাম্বার বুঝলাম কিভাবে করতে হয় এই অঙ্ক। এই জাতীয় এইরকম একই জাতীয় অঙ্ক আসে সাধারণত। এবার আমরা মোট মজুরি নির্ণয় করব। শ্রমিকদের মোট মজুরি, মোট অর্জনটা, যেটা মোট অর্জনটার ভিতরে আমার বাড়ি ভাড়া ভাতা বা যাতায়াত ভাতা বা কল্যাণ তহবিল ইত্যাদি যেগুলো থাকে সেগুলোকে সব যোগ করলে আমরা মোটটা পেয়ে যাব। তাহলে আমরা খ নম্বরে আসি, মোট মজুরি নির্ণয়। খ নাম্বার, শ্রমিকদের মোট মজুরি নির্ণয়।
বিবরণ টাকা টাকা তাহলে এখানে প্রথমে আমার মূল মজুরি আমার ছিল 35,200 টাকা। ওভারটাইম মজুরি ছিল 24,000 টাকা। এরপরে আমার আছে, এরপরে বাড়ি ভাড়া ভাতা 40%, বাড়ি ভাড়া ভাতা মূল মজুরি 40%, অর্থাৎ 35,200 ইন্টু 40%, তাহলে 35,200 40% করলে কত হয়? $35,200 ইন্টু 40%, $14,080 টাকা। 14,080। এরপরে আছে যাতায়াত ভাতা 20%, ভাতা 35,200 ইন্টু 20%, তাহলে হচ্ছে 7,040 টাকা। যাতায়াত ভাতার পর চিকিৎসা ভাতা এটাও 5%, 35,200 ইন্টু 5%, তাহলে 5 দুগুণে 10 এর 0, 5 5 25, 26, 3 15, 1760 টাকা। তাহলে এটা আমরা যোগ করলে আমরা মোট মজুরিটা পেয়ে যাব। যোগ করি আমরা, 14,000 যোগ 7,000, 40 যোগ 17,000 ওটা 82,080 টাকা। 82,080 টাকা। তাহলে আমাদের শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করা হয়ে গেল। মোট মজুরি মূল মজুরির সাথে ওভারটাইম মজুরি, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা সবই অর্জনের ভিতরে। এই অর্জনটা যোগ করলে আমরা মোট মজুরিটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের অঙ্ক 2টা নিয়মের অঙ্ক আমরা করলাম, আর এই 2 নম্বরের অঙ্কের যে সমস্যা 8-এর গ নাম্বারটা বাকি আছে, এটা আমরা নেক্সট দিন করব। আজ তাহলে এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, মাস্ক ব্যবহার করো। শ্রমিকদের একটি মজুরি বিবরণী প্রস্তুত করো। নেক্সট ক্লাসে আমরা মজুরি বিবরণী প্রস্তুত করব। বিবরণীটা আমরা আলাদা আলাদা ঘর কেটে দেখো, তোমরা বইয়ের ভিতরে দেখো বিবরণী ঘরটা একটু আলাদা আছে, নিয়মটা একটু আলাদা। অঙ্ক একই, বাট নিয়মটা একটু আলাদা, ঘরগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা, যেমন মূল মজুরির ঘর আলাদা, ওভারটাইম মজুরি ঘর আলাদা, বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা প্রত্যেকে আলাদা, এবং কর্তনও ঠিক প্রত্যেকে আলাদা। অর্জন থেকে কর্তনটা আমরা বাদ দিলেই পেয়ে যাব আমরা নিটটা। তাহলে বিবরণীটা ঠিক এভাবেই, যে আমরা অর্জন এবং কর্তনটা পাশাপাশি বসিয়ে সেখানে আমরা অর্জন থেকে কর্তনটা বাদ দিলে নিটটা পেয়ে যাব। তারপরে অন্যান্য অঙ্কগুলো করব। সে পর্যন্ত ভালো থেকো।